ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো আবার আমরা চলে এসেছি আমাদের মাধ্যমিকের পর্ষদের টেস্ট পেপারের আর একটা 2 মার্কসের ভিডিও নিয়ে। আজ আমরা সলভ করব পেজ নাম্বার 346 এর বিভাগ গয়ে যে 2 মার্কসের কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো। এরপরে আমাদের শুধু আর একটাই পেজ করা বাকি রয়েছে, তারপরেই কিন্তু আমরা 5 মার্কসের কোয়েশ্চেন আলোচনা করব এবং তারপরেই কিন্তু আমি তোমাদের সাজেশন দেব। তো সেজন্য আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব সবার আগে নিচে দেওয়া বেল বাটন প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে যখনই আমি তোমাদের সাজেশন দেবো বা 5 মার্কসের কোয়েশ্চেনের ভিডিওগুলো আপলোড করব তোমরা তার নোটিফিকেশন সবার আগে পেতে পারো। ওকে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক তো করেই দিও, শেয়ারও করো বন্ধুদের মধ্যে এবং কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে। সো আর লেট না করে চলো স্টার্ট করি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে ট্রপিক এবং ন্যাস্টিক চলনের দুটি পার্থক্য লেখো। প্রথম পার্থক্য লিখবে তোমরা উদ্দীপকের প্রকৃতি অনুযায়ী। ট্রপিক চলন উদ্দীপকের উৎসের গতিপথের দিকে দ্বারা নিয়ন্ত্রিত হয়, ওয়ারাজ ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেকেন্ড ডিফারেন্স তোমরা লিখবে অক্সিন হরমোনের প্রভাব। ট্রপিক চলনে অক্সিন হরমোনের প্রভাব রয়েছে, বাট ন্যাস্টিক চলনে অক্সিন হরমোনের প্রভাব নেই। ঠিক আছে, হয়ে গেল দুটি। নেক্সট বলছে প্রদত্ত ক্ষেত্রগুলির উপর সংকটকালীন হরমোনের প্রভাব লেখো। সংকটকালীন হরমোন বলতে এখানে আমাদের অ্যাড্রিনালিন হরমোনের কথা বলা হয়েছে। শ্বাসক্রিয়ায় কিভাবে এটি প্রভাব বিস্তার করে, দেখো আমাদের যে ব্রঙ্কিওল থাকে তার যে ব্যাস, ঠিক আছে, তার যে গহ্বরের ব্যাস সেটি নির্দিষ্ট। ঠিক আছে, এবার জরুরিকালীন অবস্থায় আমাদের শ্বাসকষ্ট হতে পারে, যার ফলে সেই শ্বাসকষ্টকে লাঘব করার জন্য অ্যাড্রিনালিন কি করে, এই ব্রঙ্কিওলের যে পেশিগুলি সেগুলিকে শিথিল করে এবং ব্রঙ্কিওলের যে গহ্বরের ব্যাস সেটিকে বৃদ্ধি করে। ঠিক আছে, তার মানে ব্রঙ্কিওলের গহ্বরটার বৃদ্ধি করছে, যার ফলে আমাদের শ্বাসকষ্ট কিন্তু লাঘব হতে পারে। ওকে, নেক্সট বলছে চক্ষুর উপরে কি প্রভাব, দেখো জরুরিকালীন অবস্থায় প্রথমত আমাদের চোখের যে তারারন্ধ্র সেটি বিস্ফারিত হয়ে ওঠে, অর্থাৎ তার ডায়ালেশন হয় বা ব্যাস তার বৃদ্ধি ঘটে। ঠিক আছে, তারারন্ধ্রের। এবং সেকেন্ড হচ্ছে অনেক সময় আমরা ভয় পেলে কেঁদে ফেলি বা দুঃখ পেলে কেঁদে ফেলি, তো জরুরিকালীন অবস্থায় আমাদের অশ্রুগ্রন্থির ক্ষরণও কিন্তু বাড়ায়। ওকে, নেক্সট বলছে একটি শিশু যখন ক্রমশ বড় হয়ে ওঠে তখন তার কি কি প্রতিবর্ত ক্রিয়া সে অর্জন করতে পারে লেখো। প্রথমত তো সে হাঁটতে শেখে, সেকেন্ড হচ্ছে সে কথা বলতে শেখে, তারপরে আরেকটু বড় হলে সে সাইকেল চালানো শেখে, সাঁতার কাটতে শেখে, বাদ্যযন্ত্র বাজাতে শেখে, ঠিক আছে, গান গাইতে শেখে। এগুলি সবই কিন্তু তার বড় হয়ে ওঠার পথে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে, অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। নেক্সট বলছে দেখো সুষুম্না শীর্ষক পৌষ্টিক তন্ত্রের কি কি কাজ নিয়ন্ত্রণ করে লেখো। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বইয়ে কোথাও তোমরা পাবে না। তো তোমরা মনে রাখবে সুষুম্না শীর্ষক বা মেডালা অবলাঙ্গাটা থেকে করোটীয় স্নায়ু 9 থেকে 12, ঠিক আছে, তোমরা জানো 12টি জোড়া করোটীয় স্নায়ু থাকে, তার মধ্যে 9 থেকে 12 নাম্বার করোটীয় স্নায়ুগুলি কিন্তু আমাদের মেডালা অবলাঙ্গাটার থেকে তৈরি হয়। তো 9 নাম্বার যে করোটীয় স্নায়ু রয়েছে যার নাম হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, সেটি আমাদের খাবার গিলতে, যে কোনো খাবারের স্বাদ বুঝতে এবং আমাদের যে স্যালাইভা, ঠিক আছে, সেটার প্রোডাকশন করতে, সেটা তৈরি করতে, থুতু তৈরি করতে হেল্প করে। আমাদের যে 10 নাম্বার করোটীয় স্নায়ু রয়েছে অর্থাৎ ভেগাস স্নায়ু, সেটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের যে পরিপাক ক্রিয়া সেটাকে নিয়ন্ত্রণ করে। এবং 12 নাম্বার যে করোটি স্নায়ু রয়েছে যেটার নাম হচ্ছে তোমাদের হাইপোগ্লসাল স্নায়ু, ঠিক আছে, সেটি আমাদের জিভের নড়াচড়া এবং ঢোক গিলতে বা যে কোনো খাবারকে গিলে খেতে সাহায্য করে। তো এইগুলো হচ্ছে পৌষ্টিক তন্ত্রের উপর সুষুম্না শীর্ষক থেকে নির্গত স্নায়ুগুলির, করোটীয় স্নায়ুগুলির কাজ। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট বলছে দেখো যৌন জনন দ্বারা উন্নত জীব সৃষ্টি হয় কেন, ব্যাখ্যা করো। দেখো অবশ্যই তোমরা এখানে মেনশন করবে যৌন জনন গ্যামেটের মাধ্যমে ঘটে থাকে। এবার এই গ্যামেট যখন তৈরি হয় তখন মিওসিস কোষ বিভাজন হয়। থার্ড লিখবে তোমরা মিওসিস কোষ বিভাজনের সময় কি হয়, আমাদের ক্রসিং ওভার ঘটে, ফলে দুটি হোমোলোগাস ক্রোমোজোমে নন সিস্টার ক্রোম্যাটিড দ্বয়ের মধ্যে জিনের পুনর্বিন্যাস ঘটে এবং নতুন প্রকরণ বা ভ্যারিয়েশন বা ভেদের সৃষ্টি হয়, যা অপত্যকে প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করে এবং যা হলো অভিব্যক্তির রসদ। ঠিক আছে, তাই যৌন জনন সবসময় উন্নত অপত্য সৃষ্টি করে যা সবল এবং অনেক বেশি অভিযোজনমূলক বৈশিষ্ট্য নিয়ে জন্মায়, তাই এটি অন্যান্য ধরনের জনন, অযৌন বা অঙ্গজ জননের অপেক্ষা উন্নত। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু তোমরা সুন্দরভাবে লিখবে, আরেকবার শুনে নেবে, ভিডিও পজ করে দিয়ে নিজের মতো করে খাতায় লিখে নেবে। নেক্সট বলছে দেখো অ্যামাইটোসিসকে কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। কারণ
অ্যামাইটোসিসে আমরা দেখতে পাই নিউক্লিয় পর্দার বিলুপ্তি হয় না, তোমাদের ক্রোমোজোম বা বেমতন্তুর গঠন হয় না, ঠিক আছে, বা নিউক্লিয়াসেরও বিলুপ্তি হয় না, ডিরেক্টলি সরাসরি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজন ঘটে যায় বলে এই ধরনের অপত্য তৈরি হয় বলে এই ধরনের কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। ইজি কোয়েশ্চেন। নেক্সট বলছে কোষ চক্রের ইন্টারফেস দশার এস উপদশায় কি কি ঘটনা ঘটে লেখো। কি কি বলেছে, তার মানে মোর দ্যান ওয়ান তোমাকে মেনশন করতে হবে, বইতে তোমাদের একটি ঘটনাই লেখা রয়েছে। তো তোমরা জানো যে এস দশায় কিন্তু ডিএনএ রেপ্লিকেশন হয় বা ডিএনএ দ্বিত্বকরণ হয়, অর্থাৎ ডিএনএ এর পরিমাণ 2C এর থেকে বেড়ে গিয়ে ডবল হয়ে যায় এবং সেটা হয়ে যায় 4C, ঠিক আছে। কোষ বিভাজনের ঠিক আগেই কোষ চক্রের ইন্টারফেস দশায় এটি ঘটে। সেকেন্ড কাজ হচ্ছে, এটি তো প্রথম কাজ ডিএনএ দ্বিত্বকরণ, সেকেন্ড হচ্ছে এই দ্বিত্বকরণ করার সময় বা করার পরে যদি দেখা যায় যে কোনো ডিএনএ তে ভুল ত্রুটি কিছু রয়েছে, তখন সেই ডিএনএ যে রিপেয়ার হয়, ঠিক আছে, ত্রুটি মুক্ত করা হয়, তাহলে এই সময় কিন্তু ডিএনএ রিপেয়ার মেকানিজমও চলে, ঠিক আছে। তোমরা যদি রিপেয়ার লেখো ইংরেজিতে বা বাংলাতে কোনো অসুবিধা নেই, কেউ তোমাদের কেটে দেবে না। ডিএনএ রিপেয়ার ইটসেলফ একটা টার্ম, ঠিক আছে। তো এই সময় ডিএনএ রিপেয়ার প্রক্রিয়াও চলতে থাকে ডিএনএ থেকে ভুল ত্রুটিকে সংশোধন করার জন্য। নেক্সট বলছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ফিনোটাইপ শুধুমাত্র বিশুদ্ধ অবস্থাতেই প্রকাশিত হয়, উক্তিটির তাৎপর্য লেখো। দেখো বিশুদ্ধ অবস্থা, প্রথম কথা লিখবে বিশুদ্ধ অবস্থা বলতে আমরা বুঝি হোমোজাইগাস অবস্থা, ঠিক আছে, অর্থাৎ যেখানে দুটি হোমোলোগাস ক্রোমোজোমের লোকাসেই সেম অ্যালিল থাকে, একই অ্যালিল থাকে, সেই ধরনের অবস্থাকে আমরা বলি হোমোজাইগাস অবস্থা। এবং আমরা জানি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য শুধুমাত্র হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশিত হয় এবং হোমোজাইগাস অবস্থা কিন্তু বিশুদ্ধতাকে নির্দেশ করে, বিশুদ্ধ ক্যারেক্টারকে বা বৈশিষ্ট্যকে নির্দেশ করে, ঠিক আছে। এজন্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য শুধুমাত্র হোমোজাইগাস বা বিশুদ্ধ অবস্থাতেই প্রকাশিত হয়, whereas প্রকট বৈশিষ্ট্য আমরা জানি যেমন বিশুদ্ধ অবস্থাতেও প্রকাশিত হতে পারে, তেমনি হেটেরোজাইগাস কন্ডিশন অর্থাৎ হোমোজাইগাস হেটেরোজাইগাস উভয় কন্ডিশনে কিন্তু প্রকাশিত হতে পারে মেন্ডেলের প্রকটতার সূত্র অনুযায়ী। কারণ প্রকটতার সূত্রে বলাই হয় যখন দুটি বিপরীত বৈশিষ্ট্যধর্মী অ্যালিল একই সাথে থাকে তার মধ্যে প্রকট অ্যালিলের বৈশিষ্ট্য সবসময় প্রকাশ হয়, ঠিক আছে। তাই প্রকট বৈশিষ্ট্য যেমন হোমোজাইগাস কন্ডিশনেও প্রকাশ হতে পারে তেমনি হেটেরোজাইগাস অবস্থাতেও প্রকাশ হতে পারে, কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য শুধুমাত্র হোমোজাইগাস কন্ডিশন বা বিশুদ্ধ অবস্থাতেই প্রকাশিত হয়। নেক্সট বলছে দেখো সুপ্রজনন বিদ্যা সংক্রান্ত মেন্ডেলের সূত্রগুলি কি সর্বজনীনভাবে প্রযোজ্য, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। না, প্রযোজ্য নয়, কারণ অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স এবং সহ প্রকটতা বা কো ডমিনেন্সের ক্ষেত্রে আমরা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম দেখতে পাই। তো এর মধ্যে তোমাদের অসম্পূর্ণ প্রকটতাটাই সিলেবাসে রয়েছে, তো সেখানে তোমরা কিভাবে ব্যতিক্রম দেখতে পাচ্ছ যে ক্যাপিটাল আর আর অর্থাৎ রেড সন্ধ্যামালতী গাছের সাথে হোয়াইট ফুলযুক্ত সন্ধ্যামালতী উদ্ভিদের ক্রস করালে কিভাবে F1 জেনারেশনে লাল রং বা হোয়াইট রঙের ফুল তৈরি না হয়ে তার মধ্যবর্তী একটা কালার গোলাপি রঙের ফুল তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে না হোয়াইট পুরোপুরি প্রকটতা দেখাতে পাচ্ছে না রেড পুরোপুরি প্রকটতা দেখাতে পাচ্ছে, তার মধ্যবর্তী প্রকটতা বা অসম্পূর্ণ প্রকটতা আসছে, সেটা কিন্তু মেনশন করবে। ওকে, নেক্সট বলছে বংশে থ্যালাসেমিয়ার ইতিহাস থাকলে জেনেটিক কাউন্সিলিং জরুরি, এ বিষয়ে তোমার মতামত কি। দেখো প্রথমেই তোমরা লিখবে থ্যালাসেমি, যখনই কোনো জেনেটিক ডিজিজ দিয়ে কোয়েশ্চেন আসবে তার প্রথম লাইনই হবে যে এটি কি ধরনের রোগ। থ্যালাসেমিয়া একটি অটোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ, প্রথম লাইন হবে এটা। তার ফলে কি হয়, যেহেতু এটা প্রচ্ছন্ন রোগ, যদি না যে কোনো হোমোলোগাস অটোজোমের দুটি অ্যালিলি থ্যালাসেমিক বা মিউট্যান্ট অ্যালিল হয় ততক্ষণ এর বৈশিষ্ট্য কিন্তু প্রকাশ পায় না, যার ফলে কি হয় অনেক সময় পরিবারের মধ্যে কারো থ্যালাসেমিয়া থাকলে হতে পারে যে সেই পরিবারেরই কোনো পুত্র বা কন্যার বা কোনো ছেলে বা মেয়ে তারা কিন্তু বাহক হয়ে জন্মাতে পারে, অর্থাৎ তারা কিন্তু থ্যালাসেমিয়ার কোনো বৈশিষ্ট্য দেখাবে না, বাট তাদের মধ্যে কিন্তু তারা থ্যালাসেমিয়ার যে কোনো একটি মিউট্যান্ট অ্যালিল কিন্তু বহন করছে, যেমন ATA+, এখানে ATটা হচ্ছে মিউট্যান্ট অ্যালিল এবং A+ হচ্ছে নর্মাল অ্যালিল। তো এরকম একজন ছেলে বা মেয়ের মধ্যে যদি বিবাহ হয় ATA+, ঠিক আছে, এ কেন লিখছে যেহেতু এটা অটোজোমাল বলে, তাহলে তাদের ক্ষেত্রে চান্স থেকে যায় 25% সন্তান কিন্তু মেজর থ্যালাসেমিয়া যুক্ত হতে পারে বা আক্রান্ত হতে পারে। কেন হতে পারে, কারণ এই এটির সাথে যদি এই এটির ক্রস হয় তাহলে তখন কি হবে AT তৈরি হবে, অর্থাৎ এই সন্তানের ক্ষেত্রে কিন্তু দুটি অ্যালিলই মিউট্যান্ট অ্যালিল, সে কিন্তু থ্যালাসেমিক হবে। তো এরকম সন্তান হওয়ার চান্স 25% থেকেই যায়, তাই বিবাহের পূর্বে বংশে থ্যালাসেমিয়ার যদি ইতিহাস থাকে তাহলে জেনেটিক কাউন্সিলিং করিয়ে রক্ত পরীক্ষা করে নেওয়া জরুরি, ঠিক আছে।
নেক্সট বলছে দেখো সমবৃত্তীয় অঙ্গ বলতে কি বোঝো? সমবৃত্তীয় অঙ্গ হচ্ছে যে সমস্ত অঙ্গ উৎপত্তিগত এবং গঠনগতভাবে আলাদা হলেও তারা অভিসারী বিবর্তনের কারণে, ঠিক আছে, তাদের কাজ একই হয়, কার্য বা বৃত্তি একই হয়, তাদেরকে আমরা সমবৃত্তীয় অঙ্গ বলি। উদ্ভিদ জগতে এরকম দুটি উদাহরণ দাও। বইতে তোমাদের একটি উদাহরণই আছে, আঙুর লতার আকর্ষ এবং মটরের আকর্ষ, দুজনারই কাজ আরোহণ, অর্থাৎ কাজ একই বাট দুজনা কিন্তু গঠন উৎপত্তিগতভাবে আলাদা। আঙুর লতার আকর্ষ হচ্ছে অ্যাকচুয়ালি রূপান্তরিত কাণ্ড, whereas মটরের আকর্ষ হচ্ছে অ্যাকচুয়ালি রূপান্তরিত পাতা। আরো একটি উদাহরণ তোমরা দিতে পারো, বোগেনভিলিয়ার কাঁটা এবং ক্যাকটাসের কাঁটা, দুজনেরই কাজ হচ্ছে রক্ষণাত্মক কাজ, ঠিক আছে, ডিফেন্স করা, বাট বোগেনভিলিয়ার কাঁটা হচ্ছে রূপান্তরিত অগ্রমূলক, whereas ক্যাকটাসের কাঁটা হচ্ছে রূপান্তরিত পাতা, অর্থাৎ এরা গঠনগত বা এরা কিন্তু উৎপত্তিগতভাবে আলাদা। নেক্সট বলছে লবণ সহনশীলতায় সুন্দরী বৃক্ষের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। প্রথম কথা হচ্ছে কি করে সুন্দরী গাছ, তাদের পাতায় যে লবণ গ্রন্থি রয়েছে তার মধ্যে মূল দ্বারা শোষিত এক্সট্রা যে লবণ সেটি সঞ্চয় করে রাখে এবং সময়ে সময়ে পাতা বডির থেকে পাতা ঝরিয়ে দিয়ে শরীরকে লবণ মুক্ত রাখে। দ্বিতীয় হচ্ছে এরা শুধুমাত্র পাতায় নয়, পাতার পাশাপাশি গাছের ছাল বা বাকলেও লবণকে সঞ্চয় করে রাখে এবং সময়ে সময়ে এই বাকল ত্যাগ করেও কিন্তু তারা দেহকে লবণ মুক্ত রাখে। এই দুটি তোমরা লিখতে পারো। নেক্সট বলছে দেখো পেঁয়াজের শল্কপত্র এবং ক্যাকটাসের পত্রকণ্ঠ কি ধরনের অভিব্যক্তি সূচিত করে? এরা সমসংস্থ, ঠিক আছে, সমসংস্থ অঙ্গ এরা, অর্থাৎ এরা উৎপত্তি বা গঠনগতভাবে একই হলেও কার্যগতভাবে আলাদা, ঠিক আছে। পেঁয়াজের শল্কপত্র মেনলি স্টোরেজ অর্গান হিসেবে কাজ করে, এর মধ্যে খাদ্য সঞ্চিত থাকে, আর ক্যাকটাসের পত্রকণ্ঠ মেনলি রক্ষণাত্মক কাজ করে, বাট দুজনাই কিন্তু রূপান্তরিত পাতা, ঠিক আছে, অর্থাৎ এরা গঠনগতভাবে বা উৎপত্তিগতভাবে এক হলেও এরা অপসারী বিবর্তনের জন্য, ঠিক আছে, এদের কাজ আলাদা হয়ে গেছে, তাহলে এরা অপসারী বিবর্তনকে সঞ্চিত করে, সূচিত করে এবং এরা মেনলি কি হয় সমসংস্থ অঙ্গ এদেরকে আমরা বলে থাকি, ঠিক আছে। নেক্সট বলছে দেখো তেলাপিয়া মাছের ব্যাপক চাষ দেশীয় প্রজাতি যেমন মৌরলা, পুঁটি, খোলসের মতো মাছগুলির বিপন্নতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কেন? বক্তব্যটি যথার্থতা বিচার করো। প্রথমেই লিখবে তেলাপিয়া কোনো দেশজ মাছ নয়, এটি আফ্রিকা থেকে নিয়ে আসা ভারতে প্রচলন করা মাছ, ঠিক আছে। এটি আফ্রিকার মোজাম্বিক এবং নীলনদ থেকে নিয়ে এসে ভারতের জলাশয়ে ছাড়া হয়েছে। তেলাপিয়া একটি ইনভেসিভ প্রজাতি বা বহিরাগত প্রজাতি, এই কথাটা যেন অবশ্যই মেনশন থাকে, যা এবং তেলাপিয়া কিন্তু যে কোনো ধরনের পরিবেশের সাথে খুব সহজেই মানিয়ে নিতে পারে এবং এরা ওমনিভোরাস, ওমনিভোরাস মানে এরা যেমন সবুজ গাছপালাকেও খেতে পারে, ঠিক আছে, তেমনি এরা প্রাণীজ খাদ্যকেও খেতে পারে, ওমনিভোরাস, যার ফলে কি হয় এরা অন্যান্য যে দেশীয় মাছ রয়েছে মৌরলা, পুঁটি, খোলসে, এদেরকে কিন্তু সহজেই প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে প্রজাতিক প্রতিযোগিতায়, এবং এই মাছগুলির মৃত্যু হতে পারে বা এই মাছগুলিকে বিপন্ন করে তুলতে পারে, ঠিক আছে। নেক্সট তোমার কোয়েশ্চেন দিয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম এবং পিবিআর এর একটি করে ভূমিকা লেখো। এই কোয়েশ্চেন আগেও আমরা পেয়েছি। জেএফএম বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টে কি হয়, স্থানীয় লোকেদের দ্বারাই সেখানকার অর্থনৈতিক গুরুত্ব সমৃদ্ধ গাছপালা সমৃদ্ধ বন স্থাপন বা জঙ্গল স্থাপন করা হয়, অরণ্য স্থাপন করা হয় এবং তার সংরক্ষণ করা হয়। whereas পিবিআর এ কি হয়, পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টারে কি হয়, স্থানীয় মানুষের জ্ঞান স্থানীয় জীবজগতের সম্বন্ধে বেশি হয়, তারা কিন্তু সেই জ্ঞানকে লিপিবদ্ধ করেন এবং সেই জ্ঞান কিন্তু সরকারের কাছে পৌঁছায় এবং সেই স্থানীয় অঞ্চল সম্বন্ধে কিন্তু স্থানীয় অঞ্চলের জীবজগৎ সম্বন্ধে কিন্তু একটা ওভারঅল আইডিয়া বা ধারণা পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট বলছে দেখো নিম্নলিখিত শব্দ দুটি ব্যাখ্যা করো। প্রথমে বলেছে ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন আমরা কাকে বলবো, জলে ফসফেট জাতীয় সার বা ডিটারজেন্টের পরিমাণ যদি বেড়ে যায় জলাশয়ে, তাহলে কি হয় শৈবালের সংখ্যা বৃদ্ধি হতে থাকে, যাকে আমরা অ্যালগাল ব্লুম বলি। শৈবালের সংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে কি হয়, এই শৈবাল আমাদের জলের প্রচুর অক্সিজেন, যে ডিজলভ অক্সিজেন বা আমাদের যে দ্রবীভূত অক্সিজেন রয়েছে তার পরিমাণ কমিয়ে দেয় এবং এই ঘটনাকে আমরা ইউট্রোফিকেশন বলে থাকি। এটি জল দূষণের একটি প্রভাব, ঠিক আছে, বা জল দূষণের একটি প্রভাব বলতে পারো তোমরা, যার ফলে জলজ জীবেদের কিন্তু অসুবিধা হয়, তারা মৃত্যুমুখী হতে পারে। জীব বিবর্ধন আমরা কি বলতে পারি, যে বিভিন্ন
অপরিবর্তনীয় রাসায়নিক বিষাক্ত পদার্থ যদি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে তবে প্রত্যেকটি খাদ্য স্তরে তাদের গাঢ়ত্বের যে হারে মাত্রা বৃদ্ধি পায়, ঠিক আছে, সেই প্রক্রিয়াকে আমরা বলে থাকি জীব বিবর্ধন বা বায়ো অ্যাকিউমুলেশন বা জৈব বিবর্ধন, বায়ো অ্যাকিউমুলেশন বা জৈব বিবর্ধন, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা খাদ্য স্তরের প্রত্যেকটা স্তরে কিন্তু আমাদের ওই বিষাক্ত অপরিবর্তনীয় যে রাসায়নিক পদার্থ তার মাত্রা কিন্তু ধীরে 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 যত উপরের দিকে যাব খাদ্য শৃঙ্খলের প্রত্যেকটা স্তরে বাড়তেই থাকবে। ওকে, এটাই হচ্ছে জৈব বিবর্ধন। নেক্সট বলছে দেখো বায়োডাইভার্সিটি হটস্পটের গুরুত্ব বলো। বায়োডাইভার্সিটি হটস্পট হচ্ছে এমন একটি অঞ্চল যেখানে একসময় প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য দেখা গেলেও বর্তমানে তা বিপন্ন হওয়ার সম্মুখীন, ঠিক আছে। বায়োডাইভার্সিটি হটস্পট আমরা সেই জায়গাগুলোকেই বলি যেখানে 70% বেশি যে স্থানীয় বনজ সম্পদ তা ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ মাত্র 30% বনজ সম্পদই বেঁচে রয়েছে এবং সেখানে অবশ্যই মোর দ্যান 1500, ঠিক আছে, 1500-এরও বেশি নালিকা বান্ডিল সমৃদ্ধ উদ্ভিদ থাকতে হবে। তো এই ধরনের অঞ্চলকেই আমরা হটস্পট বলি। তার মানে আমরা বুঝতে পারছি হটস্পট হচ্ছে এমন একটি অঞ্চল যেখানে প্রচুর জীববৈচিত্র্য থাকলেও তা সম্প্রতি বিপন্নতার সম্মুখীন হয়েছে এবং সেখানে প্রচুর এন্ডেমিক প্রজাতিও রয়েছে যারাও বিপন্নতার সম্মুখীন রয়েছে। তাই হটস্পটকে যদি আমরা কনজার্ভ করতে পারি, সংরক্ষণ করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক জীবজন্তুকে একসাথে একই জায়গায় বাঁচিয়ে রাখতে পারবো এবং তাদের পৃথিবীর থেকে এক্সটিংক্ট হয়ে যাওয়াকে বা বিলুপ্ত হয়ে যাওয়াকে আটকাতে পারবো, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে হটস্পটের গুরুত্ব। তো এর সাথে সাথেই শেষ হলো পেজ নাম্বার 346 এর আন্ডারে যে 2 মার্কসের কোয়েশ্চেন ছিল সেগুলো। এরপরে তোমাদের আর একটাই পেজ বাকি থাকছে, কারণ অলরেডি আমি 353 পেজের 2 মার্কসের ভিডিও দিয়ে দিয়েছি, সেটা আমি কমপ্লিট করিয়ে দিয়ে কাল থেকে বা মানডে থেকে আমরা 5 মার্কসের কোয়েশ্চেন আলোচনা করব এন্ড দেন আমরা সাজেশন আলোচনা করব। বাকি ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে তার জন্য পর্ষদ এবং এবিটিএ টেস্ট পেপার সলভিং এর লিংক ভিডিওর শেষে প্লেলিস্টে দেওয়া থাকবে এবং মাধ্যমিকের চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্টও কিন্তু দেওয়া রয়েছে, প্লেলিস্ট সেকশনে গেলে পাবে। আর মাধ্যমিকের ওভারঅল সব চ্যাপ্টারের ভিডিও কিন্তু আমি আরেকটা প্লেলিস্ট করে লাস্টে দিয়ে দিচ্ছি, সেটাও তোমরা চেক আউট করে নিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।